আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যা তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। দেখো, এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে, কোথাও যদি কোনো অসুবিধা অনুভব করো, সেক্ষেত্রে তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করার মাধ্যমে তোমার জন্য এই প্রশ্নটা আরেকটু সহজ করে দিবে। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। দেখো এখানে, তাহলে আজকে আমরা ঢাকা বোর্ড 2021-এ আসা, দেখো প্রশ্নটা কি বলছে। এখানে 3টা চিত্র দেওয়া আছে, তাই না? এক্স, ওয়াই আর জেড, 3টা চিত্র। দেখো চিত্রটা দেখে কিন্তু তোমাকে বুঝতে পারতে হবে এগুলা কিসের চিত্র। এখানে চিত্র এক্স এ দেখো তোমার লোহিত রক্তকণিকা দেওয়া আছে, তাই না? উপর থেকে যদি তুমি দেখো লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে তোমার চাকতির মতো দেখা যাবে। আর সাইড থেকে যদি দেখো, সেক্ষেত্রে এটাকে হচ্ছে তোমার দ্বি অবতল দেখা যাবে। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে লোহিত রক্তকণিকার চিত্র। এরপরে দেখো ওয়াই কি দিছে, এখানে হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকার চিত্রগুলো দেওয়া আছে। ভিতরে নিউক্লিয়াস আছে। আমরা জানি শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট একটা মানে রক্তকোষ, আর যেখানে হচ্ছে তোমার দেখো একটা দানাদার আর একটা অদানাদার। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা এই দুইটা প্রকারভেদ দেখতে পারি। তাহলে এক্স হচ্ছে লোহিত রক্তকণিকা, ওয়াই হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা, আর জেড কি দেওয়া আছে, এটা দেখো নিউরনের একটা চিত্র দেওয়া আছে। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে তোমার নিউরন, নিউরনের একটা চিত্র দেওয়া আছে। এখন এই উদ্দীপকটা বুঝতে পারার পরে, লোহিত, শ্বেত আর নিউরনের চিত্র এটা বুঝতে পারার পরে দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন কি দেওয়া আছে। কতে কি বলছে, তোমার ঐচ্ছিক পেশি কি। খতে বলছে জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন। গ নাম্বারে আমাদের বলছে যে উদ্দীপকের চিত্র জেড এর গঠন বর্ণনা করতে। এখন জেডটা আমাদের কি ছিল, নিউরন ছিল। এখানে যেহেতু তোমার গঠন বর্ণনা করতে বলছে, গঠন দেওয়া আছে মানেই হচ্ছে তোমার এখানে চিত্র দেওয়া ফরজ হয়ে গেছে। তার মানে অবশ্যই তোমাকে এখানে চিত্রটাই চাইছে। মানবদেহের সুরক্ষায় চিত্র এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি ভূমিকা অধিক। এক্স আর ওয়াই কি জিনিস, আমাদের লোহিত আর শ্বেত রক্তকণিকা। এই দুইটা রক্তকণিকার ভিতরে কে হচ্ছে তোমার সুরক্ষার কাজ করবে, সুরক্ষার কাজ করে। আমরা জানি শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহ বাইরে থেকে কোনো জীবাণু আসলে জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে আর সুরক্ষার কাজটা করে। তাহলে উদ্দীপক আমরা বুঝতে পারছি। এখন দেখো এই প্রশ্নগুলোর ডান দিকে দেখো, এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, আমরা এখানে জ্ঞানমূলক একটা চরণ শুধু লিখবো। ক্ষয়ের জন্য যেহেতু তোমার 2 নম্বর বরাদ্দ, এখানে আমরা 2টা প্যারা লিখবো। একটা হবে তোমার জ্ঞানমূলক, পরেরটা হবে অনুধাবনমূলক। এরপরে গ ঘ দেখো 3 আর 4 নাম্বার বরাদ্দ। তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে হচ্ছে তোমার একটু বেশি করে মানে আলোচনা করা লাগবে, ইনফরমেশন একটু বেশি দেওয়া লাগবে। চলো তাহলে আমরা যদি এখন উত্তরে যাই, ঐচ্ছিক পেশি কি জিনিস। এখন ঐচ্ছিক পেশি হচ্ছে এরকম পেশিগুলা যেগুলা প্রাণী হচ্ছে নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারে। দেখো আমার হাত, আমি কিন্তু নিজের ইচ্ছায় সঞ্চালন করতে পারতেছি। তাহলে এক্ষেত্রে এই পেশিগুলোকে আমরা বলবো হচ্ছে ঐচ্ছিক পেশি। যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ হতে পারে, সেটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি। এখন পেশি আরও 2 ধরনের আছে, মানে 3 ধরনের টোটাল। একটা ঐচ্ছিক, অনৈচ্ছিক, যেগুলো হচ্ছে তুমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারবা না, নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করানো সম্ভব নয়, ওইটা হচ্ছে অনৈচ্ছিক। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার হৃৎপেশি। ওইটা সংকোচন প্রসারণ সবসময় করতে থাকে, কিন্তু প্রাণীর ইচ্ছায় করতে থাকে না। তুমি যখন ভ্রূণ অবস্থায় ছিলা, মাতৃগর্ভে যখন 4 সপ্তাহের ভ্রূণটা থাকে, তখন থেকে তোমার ওই হৃদস্পন্দন শুরু হয়, মৃত্যুর আগ পর্যন্ত এটা মানে সংকোচন প্রসারণ করতেই থাকে। তাহলে এই 3 ধরনের পেশি আমরা জানলাম। যদি এখানে ঐচ্ছিক আসলো, পরের বছর ঐচ্ছিক তো বারবার আসবে না, সেক্ষেত্রে আমরা ওই ইনফরমেশনগুলোও জেনে রাখতে পারি। এরপর দেখো জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন। এখন পরিবহন টিস্যু তাদেরকেই বলে যে টিস্যুর কোষগুলা বিভিন্ন ধরনের হয়। আমরা জানি অনেকগুলা কোষ যখন একসাথে একই কাজ করে, তখন তাকে কি বলে, পরিবহন টিস্যু বলে। এখন অনেকগুলা কোষ যে থাকবে, ওই কোষগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন ধরনের হইলে ওইটাকে আমরা বলবো জটিল টিস্যু। জটিল টিস্যুই হচ্ছে তোমার পরিবহন টিস্যু, কারণ ওই টিস্যুগুলো তোমার হচ্ছে পরিবহনের কাজ করে। অর্থাৎ উদ্ভিদ দেহে পরিবহন বলতে আমরা 2 ধরনের পরিবহনকেই বুঝি। মাটি থেকে তোমার পানি আর খনিজ লবণ পাতায় পৌঁছে দিবে, পাতায় যে খাদ্য তৈরি হবে ওইটা আবার উদ্ভিদের পুরা দেহে পৌঁছে দিবে। এই 2টা পরিবহনই হচ্ছে তোমার উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে পরিবহন টিস্যু আবার 2 ধরনের আছে, জাইলেম আর ফ্লোয়েম। এখন আমাদেরকে প্রশ্নে জাইলেম জানতে চাইছে। জাইলেম দেখো এটা কি করে, তোমার পানি আর খনিজ লবণ পরিবহন করে। এখন তুমি এটা মনে রাখতে পারো কিভাবে, দেখো বোরকার জোতে জাইলেম, বোরকার জোতে জল, বোরকার জোতে জাইলেম, বোরকার জোতে জল। জল মানে কি, পানি। তাহলে পানি আর পানির সাথে মিশিত খনিজ লবণ মাটির নিচে থেকেই তো আসবে। তাহলে মাটির নিচে থাকা কৈশিক পানি কণা আর মাটির নিচে কিছু থাকলে আমরা এটাকে কি বলি, খনি বা খনিজ বলি। খনিজ আর লবণ যে অবস্থান করে মাটির নিচে, তাহলে ওই খনিজ লবণগুলা, তাহলে মাটির নিচের থেকে এই পানি আর খনিজ লবণ পরিবহন করবে কে, জাইলেম। বোরকার জোতে জাইলেম, বোরকার জোতে জল। এভাবে তুমি মনে রাখতে পারো।
এখন যেহেতু পরিবহনের কাজ করতেছে, পানি আর খনিজ লবণ পরিবহন করতেছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে পরিবহন টিস্যু বলতে পারি। আর একটা ইনফরমেশন জেনে রাখতে পারো, পানি আর খনিজ লবণকে একসাথে কি বলে? তোমার কোষ রস বলে। পানি আর খনিজ লবণকে একসাথে কোষ রস বলবো। এখন দেখো, জাইলেম টিস্যুকে পরিবহন টিস্যু বলার এটাই কারণ যে ওরা হচ্ছে পানি আর খনিজ লবণ পরিবহন করবে। এখন জাইলেম এই পরিবহন করার মাধ্যমে এটা কিভাবে পরিবহন করবে? তোমার পানি পরিবহন হওয়া প্রয়োজন কিভাবে? মাটির নিচ থেকে উপর পর্যন্ত যাওয়া দরকার, তাই না? তাহলে এটা হচ্ছে উপরের নিচে পানি পরিবহন করবে, এটা করে হচ্ছে তোমার ভেসেল টিস্যু। এখন জাইলেমের ভিতরে আবার 4টা প্রকারভেদ আছে। জাইলেমের ভিতরে ট্রাকিড আছে। ট্রাকিড কি করে? পাশাপাশি পানি পরিবহন করে। জোড়া কূপের মাধ্যমে তোমার পাশাপাশি পানি পরিবহন করবে ট্রাকিড। এরপরে ভেসেল, যেটা ভেসেল হচ্ছে তোমার নলের মতো, তাহলে নিচ থেকে উপর পর্যন্ত স্ট্র দিয়ে যদি তুমি টান দাও পানিগুলো কি নিচ থেকে উপরে যাবে, সেক্ষেত্রে ভেসেলটা হচ্ছে তোমার উপরে নিচে পানি পরিবহনের কাজ করবে। আরও 2টা প্রকারভেদ আছে। ওরা সবাই কি করে? অন্যান্য আরও কাজ করে, যে খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্য তৈরি করা, এই কাজগুলো করলেও ওদের মূল কাজ হচ্ছে তোমার কোষ রস পরিবহন করা। সেক্ষেত্রে আমরা জাইলেমকে কি বলবো? পরিবহন টিস্যু বলবো, কারণ ওরা পরিবহন করে। এরপরে আমাদের কি বলছিল যে জেড এর গঠন বর্ণনা করতে বলছিল। জেড আমাদের কি ছিল? নিউরন ছিল, তাই না? এখন এই যে এই চিত্রটাই তুমি হচ্ছে আরেকটু সুন্দর করে আঁকবা, চিহ্নিত করবা। এখন তোমাকে যেহেতু গঠন বলে দিছে, তোমার চিত্র আঁকা মাস্ট। এখন চলো চিত্রটা আমরা আঁকি। গ নাম্বার লিখেই কিন্তু তুমি চিত্র আঁকা শুরু করে দিবা না। প্রথমে বলবা তুমি যে জেড চিত্রটা দেখে বুঝতে পারছো এটা যে স্নায়ুতন্ত্রের একক নিউরনের একটা চিত্র, ওই কথাটা আগে বলে নিবা। এরপরে দেখো চিত্রটা আমরা কি আঁকছি। প্রথমে এইখানে দেখো কোষ দেহ আঁকছি। কোষ দেহটা হয় তোমার গোলাকার, বহুভুজাকার বা তারকাকার, যে কোনো আকৃতির হইতে পারে। এখানে কোষ দেহটার পাশে দেখো ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ আছে অসংখ্য। দেখো অনেকগুলো আছে, তাই না? এগুলাকে আমরা কি বলবো? ডেনড্রাইট বলবো। ডেনড্রাইটের ভিতরে দেখো এখানে কিন্তু এই কোষ দেহটার ভিতরে কিন্তু তোমার নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। নিউক্লিয়াসের সাথে সাথে এখানে তোমার মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু থাকে। তাহলে এই পুরাটা একটা কোষ, মানে সুন্দর একটা কোষে সবকিছুই থাকে। শুধুমাত্র কি থাকে না বলো তো? এখানে সেন্ট্রিওল থাকে না, বা প্রাণী কোষের যে প্রধান একটা বৈশিষ্ট্য সেন্ট্রোজোম, ওইটা কিন্তু এই কোষ দেহের ভিতরে থাকে না। এরপরে দেখো প্রলম্বিত অংশ, এখানে আমরা অনেকগুলা দেখলাম। আর একটা প্রলম্বিত অংশ যেটা হচ্ছে আকারে অনেক বড় হয়। দেখো প্রলম্বিত অংশ এটাই, কিন্তু এটা আকারে অনেক বড় হবে, আর এটা সংখ্যায় শুধুমাত্র একটা থাকবে। ডেনড্রাইট যে প্রলম্বিত অংশগুলো ছিল এগুলো কিন্তু অসংখ্য, দেখো অনেকগুলা ছিল, কিন্তু অ্যাক্সন যেটা এটা শুধুমাত্র একটা হবে। এখন এই যে অ্যাক্সনের উপরে কিন্তু দেখো নিউরিলেমা আবরণই দেখো কতগুলা আবরণ যুক্ত হয়েছে, তাই না? এই আবরণগুলো আবার কিছু কিছু জায়গায় নাই। দেখো এই জায়গাটায় ফাঁকা, এখানে কিন্তু ফাঁকা। এই ফাঁকা জায়গাটাকে কি বলবো আমরা? রেনভিয়ারের পর্ব বলবো। আর পুরা যে এটা পুরা যে প্রলম্বিত অংশটা, এটাকে আমরা কি বলতেছি? অ্যাক্সন বলতেছি। অ্যাক্সনের নিচে দেখো আরো কিছু শাখা প্রশাখা বের হয়েছে। এই শাখা প্রশাখাগুলোকে আমরা কি বলবো? অ্যাক্সন প্রান্ত বলবো। এখন তুমি যখন চিত্র আঁকবা, খেয়াল রাখবে যে চিত্রটা পেন্সিল দিয়ে আঁকার পরে তো আমি সবগুলো চিহ্নিতকরণ হাতের ডান পাশে এভাবে সিরিয়ালে করছি নাকি। দেখো সবগুলো চিহ্নিতকরণ আমি হাতের ডান পাশে এক সিরিয়ালে করছি। এখন এত কিছু করার পরেও তুমি কিন্তু নাম্বার পাবা না। কি জন্য? যদি তুমি চিত্রটার নাম না দাও। এটা কিসের চিত্র? নিউরনের একটা চিত্র। অবশ্যই তোমাকে চিত্রের নামকরণ করতে হবে। এখন শুধু চিত্র এঁকে দিলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা না। চিত্র আঁকতে আঁকতে তুমি যে কথাগুলো দেখছো, যে কথাগুলো তুমি এখানে মানে তাকাইলে দেখতে পাইতেছো, যে একটা কোষ দেহ কিরকম গোলাকার, বহুভুজাকার বা তারকাকার, এর পাশে ছোট ছোট প্রলম্বিত অংশ, এরপরে একটা প্রলম্বিত অংশ অনেক লম্বা থাকে, এই অ্যাক্সনের উপরে কিছু আবরণ থাকে, নিউরিলেমা আবরণ, কিছু কিছু জায়গায় আবরণটা থাকে না, ওই জায়গাটাকে রেনভিয়ারের পর্ব বলে। এই কথাগুলো হচ্ছে এইখানের ভিতর বর্ণনায় তুমি লিখবা, তাহলে হচ্ছে মানে ফুল মার্কস পাওয়ার জন্য এতটুকু এনাফ। এরপরে আমাদের কি বলছিল? এক্স আর ওয়াই এর ভিতরে তোমার লোহিত আর শ্বেত রক্তকণিকা ছিল, তাই না? এই দুইটার ভিতরে সুরক্ষা প্রদান করবে কে? এখন সুরক্ষা প্রদান করা ওদের একটা কাজ। এখন তুমি যদি ওই দুইটা রক্তকণিকারই কাজ না বলতে পারো, তাহলে তো তুমি হচ্ছে বুঝবা না যে কে সুরক্ষা প্রদান করে। এখন দুইটার কাজ যদি আমি বর্ণনা করি, দেখো লোহিত রক্তকণিকা সে কি করে? লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহের কোনো কিছু পরিবহনের কাজ করে। মনে করো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো তোমার পরিবহন হবে কিভাবে? এই লোহিত রক্তকণিকার মাধ্যমে কিন্তু পরিবাহিত হবে। অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এরপর তোমার খাদ্যসার পরিবহন করে, হরমোন পরিবহন করে, তাপীয় ভারসাম্য রক্ষা করে। তাহলে দেখো সব ধরনের পরিবহন কে করলো? লোহিত রক্তকণিকা করলো। কিন্তু বাইরে থেকে যদি কোনো জীবাণু তোমার কোষে প্রবেশ করে, সেই জীবাণুটাকে
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভক্ষণ করা বা মানে ধ্বংস করে কোষটাকে সুরক্ষা প্রদান করার জন্য ওই কাজটা করবে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার আরও কতগুলো কাজ আছে দেখো, ও হচ্ছে আমাদের দেহে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি তৈরি করে। এটা কি করবে, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে। রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো হচ্ছে তোমার কোষকে সুরক্ষা প্রদানের একটা পদ্ধতি আমরা বলতে পারি। এরপরে দেখো শ্বেত রক্তকণিকার কতগুলো প্রকারভেদ আছে, দানাদার অদানাদারের ভিতরে আরো কতগুলো 5টা প্রকারভেদ আমরা দেখতে পাই। এর ভিতরে নিউট্রোফিল আর মনোসাইট যেটা, ওরা হচ্ছে তোমার জীবাণু ভক্ষণ করার কাজ করে। নিউট্রোফিল আর মনোসাইট ওরা কি করে, তুমি এভাবে মনে রাখতে পারো, আমরা নিম পাতা চিনি তাই না, নিম পাতা কি করে, এটা কিন্তু অনেক উপকারী একটা পাতা। এটা হচ্ছে তোমার অনেক ধরনের জীবাণু ধ্বংস করার কাজ করে। এর উপকারী অনেকগুলো দিক তোমরা আজ পর্যন্ত শুনছো আই হোপ। এখন দেখো নিম পাতা দিয়ে মনে রাখতে পারো, দন্তান্নতে হচ্ছে তোমার নিউট্রোফিল, মতে হচ্ছে মনোসাইট। ওরা দুইজনও কি করবে, জীবাণু ভক্ষণ করার কাজ করবে। নিউট্রোফিল আর মনোসাইট জীবাণু ভক্ষণ করার কাজ করে। ওরা কিন্তু শ্বেত রক্তকণিকার একটা প্রকারভেদ। তাহলে আমরা কি বলতে পারি, শ্বেত রক্তকণিকা তোমার হচ্ছে জীবাণু ধ্বংস করে আমাদের কোষটাকে সুরক্ষা প্রদান করবে, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোষকে সুরক্ষা প্রদান করবে। তাহলে এই দুইটার ভিতরে যদি আমরা কম্পেয়ার করি, লোহিত আর শ্বেতর ভিতরে জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে কোষকে সুরক্ষা দিল কে, এই যে শ্বেত রক্তকণিকাটা। তাহলে তুমি প্রথমে কি করবা, একটা প্যারাতে তুমি হচ্ছে লোহিত রক্তকণিকার কাজগুলা বর্ণনা করবা, এরপরে অপর একটা প্যারাতে তুমি শ্বেত রক্তকণিকার কাজগুলা বর্ণনা করবা। শ্বেত রক্তকণিকা যে আমাদের জীবাণু ভক্ষণ করে, এরপরে হচ্ছে তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে। এরপরে দুইটা প্যারা লেখার পরে পরবর্তী প্যারায় আমরা এভাবে লিখে দিব যে দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো যে দুইটাই আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু লোহিত রক্তকণিকার কাজগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেক্ষেত্রে ও হচ্ছে আমাদের সুরক্ষা প্রদান করতে পারে না। সুরক্ষা প্রদানের কাজটা বেশি কে করে, শ্বেত রক্তকণিকা করে। তাহলে আমি যে তোমাকে এভাবে যে বুঝাই বললাম, এই কথাগুলাই, সঠিক ইনফরমেশনগুলাই যদি তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা, সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা লিখতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।